চলে আসছি আমরা 12-1 প্রশ্ন। 12-1 প্রশ্ন দেখো, বলছে একটা ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে তিনটি কোণের অনুপাত 2:5:3, জলের মতো করে লিখে নিই। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:5:3, 2:5:3। আনুপাতিক সমষ্টি করে দাও 2, 5, 3, 10। ভেরি গুড। এবার তিনটা কোণের সমষ্টি কত হয় ত্রিভুজের? আমরা জানি 180°। অতএব তিনটি কোণের সমষ্টি 180°। এবার বলেছে শুধু ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত। ক্ষুদ্রতম কোণটির মান কত? অতএব ক্ষুদ্রতম কোণটির মান সব থেকে ছোট 2 বাই আনুপাতিক সমষ্টি দশম যুক্ত 180। কাটং 18×36। কি বলে এটা? ডিগ্রি। এটা বৃত্তীয় মান নয়, এটা ষষ্ঠিক মান। বৃত্তীয় মান যদি বলে, অতএব এর বৃত্তীয় মান ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও। জল হয়ে গেল 36, 6 ছক 36, 6 3 18, 6 5 30। কাটাকাটি ভুল থাকলে তোমরা ঠিক করে নেবে। শেষে রেডিয়ান হয়ে গেল বৃত্তীয় মান এত। ক্লিয়ার? চলে আসি আমরা তারপরের প্রশ্নগুলো। যদি কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90° হয়, তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইজ ইকুয়াল টু কস পি। প্রুভ দ্যাট। তাহলে সেম অঙ্ক, কোনো কিছু নেই, যাই থাকে রুট টু, অত তোমার ভাবার নেই, জলের মতো অঙ্ক। কস কোণ পি প্লাস কোণ কিউ সমান 90°কে আগে একটু ক্লিয়ার করো। খুব বেশি চাপের কোনো কারণই নেই। কোণ পি প্লাস কোণ কিউ is equal to 90°। অতএব কোণ P সমান 90° মাইনাস কোণ Q। এটাই স্বাভাবিক, যে কোনো একটা ট্রান্সফার করে, এটা তো পুরনো নিয়ম। চলে আসছে বেশি কিছু না বকে বাম পক্ষে। বাম পক্ষ, মনে করো তোমার বাড়িতে কোনো খুব প্রিয় রিলেটিভ এসছে, খুব পছন্দ সেই রিলেটিভকে। তোমার ইচ্ছা সে না যাক আজকে, কাল যাক। মনটা হচ্ছে যে আজকে নয়, যেমন কাল যায়। এমন কোন বুদ্ধি আছে যেটার দ্বারা ইজিলি তাকে তুমি ঘরে আটকাতে পারো, উইদাউট কোনো ঝামেলা ছাড়াই, কাউকে কিছু না বলেও তারা আরামে আরো একটা দিন থেকে যাবে। কি বুদ্ধি? সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। প্রশ্নটা ঠিকই লিখেছে গল্পের মাধ্যমে। তাহলে কি বুদ্ধি পাচ্ছ? যে তোমার পছন্দের, মনে করো তারা খুব, তাহলে সেই ফ্যামিলি আটকেও যাবে, অথচ মাঝখানে কোনো ঝামেলা করতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। শুরু করা যাক। পরে বলছে সাইন পি বাই কস কিউ মান বসায়। নিয়মটা কি চলছে? সাইন পি এর জায়গায় পি না লিখে 90 মাইনাস কিউ, পি এর জায়গায় 90 মাইনাস কিউ, আর নিচে কস কিউ মাইনাস সাইন পি এর জায়গায় আবার 90 মাইনাস কিউ ইন্টু কস কিউ। দেখে নাও, আমি পুরনো নিয়ম করেছি। পি এর জায়গায় সাইন পি এর জায়গায় 90 মাইনাস এটা, পি এর জায়গায় শুধু এখানেও পি এর জায়গায় 90 মাইনাস কিউ লিখেছি, এখানে পি এর জায়গায় 90 মাইনাস কিউ। তাকে তুমি কি করবে? একটা
জোলাব ট্যাবলেট তাকে খাইয়ে দাও, বাস শরবতের সঙ্গে জোলাব ট্যাবলেট। এমন পেট খারাপ শুরু হয়ে যাবে যে লেট্রিন থেকে বেরোবে না বাইরে, ঘর যাওয়া তো দূরের কথা। বেশি খাইয়ে দিও না, মানুষ আধমরা হয়ে যাবে। তাহলে কি হলো, পি এর জায়গায় 90 মাইনাস থিটা, পি এর জায়গায় 90 মাইনাস থিটা। এরপরে পরের স্টেপটা আসে যাক, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস কিউ ডিভাইডেড বাই কস কিউ আছে, ছেড়ে দাও, মাইনাস সাইন 90 মাইনাস থিটা আবার কস থিটা ইন্টু কস আছে। তাহলে সাইন 90 মাইনাস থিটা কস বাই কস মাইনাস সাইন 90 মাইনাস থিটা কস ইন্টু কস, কস কস কষা কস কেটে গেল, 1 হয়ে গেল, মাইনাস কস 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 স্কোয়ার থিটা, ঠিক তো, সরি থিটা কিউ। তাহলে কেটে গেল এটা 1 মাইনাস কস 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 স্কোয়ার। এর 1 মাইনাস কস স্কোয়ারের কিছু একটা ফর্মুলা হয়, কি হয় ভাবো, 1 মাইনাস কস স্কোয়ারের কিসের ফর্মুলা হয়? 1 মাইনাস কস স্কোয়ারের ফর্মুলা যদি তুমি ভাবতে চাও, তাহলে কস কে নিয়ে যে ফর্মুলা সেটা ভাবো। ফর্মুলাটা আমার মনে পড়ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এতএব 1 মাইনাস কস দরকার, তাহলে কার মান বেরোবে, সাইনের মান। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার কিউব যদি হয়, তার বদলে তুমি কি লিখবে, সাইন স্কোয়ার কিউব, সাইন স্কোয়ার কিউব, সাইন স্কোয়ার কিউব। এইবারে স্কোয়ার তো রুটকে গিলে ফেলে, তাহলে স্কোয়ার রুটকে গিলে ফেললো, পড়ে রইল সাইন কিউব, বাস বাম পক্ষ সাইন কিউব। এবারে ডান পক্ষে আসা যাক, ডান পক্ষে কি দিয়েছে, জোলাটা আমি মুছে নিলাম, দেখে নাও, আশা করি এত পর্যন্ত কোনো অসুবিধা নয়। তাহলে ডান পক্ষ, আমি এই পোর্শনে ডান পক্ষটা করে নিই একটু, ডান পক্ষ বলেছে cos p, মান বসাও, cos p এর জায়গায় 90 মাইনাস q, p এর জায়গায় 90 মাইনাস q বসে গেল। এবার cos 90 মাইনাস থিটা sin থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, এত মিলেছে সমান RHS, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কেমন সহজ বড় কোশ্চেনটা, দেখে নাও ঠিক করে, এবং একটু অবশ্যই কমেন্ট করবে ভালো যদি লাগে, বা একটু লাইক ইন্সপিরেশন পাওয়া যায়, তাতে একটু ইন্সপায়ার্ড হওয়া যায় যে হ্যাঁ তোমরা দেখছো, আর কিছু নয়। root over 1 minus sin theta by 1 plus sin theta is equal to half। তো একই নিয়ম, চলো প্রথমে টেন থিটা দিয়েছে, একবার দেখে নিয়ে যাক তাহলে ঠিক করে। টেন থিটা ইজ ইকুয়াল টু 3/4। টেন থিটার ফর্মুলা করো, লম্ব বাই ভূমি সমান 3/4। এতএব লম্ব সমান আলাদা করে দাও 3, আর ধ্রুবক গুণ করে দাও, 3 কে একক, আর ভূমিও আলাদা করে দাও, ভূমি সমান 4 কে একক। এবার লম্ব ভূমি যখন জানো, কোনটা জানো না, দুটো বাহু সবসময় পেয়ে যাবে বলেছি, আর একটা পাবে না, যেটা পাচ্ছ না দেখতে পাচ্ছ, অতিভুজটা পাওয়া নাই, তারও ফর্মুলা জানো, মান বসাও, বার করো। এতএব অতিভুজ, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মান বসাও, লম্ব 3k স্কোয়ার প্লাস ভূমি 4k স্কোয়ার, 3 3 9k স্কোয়ার 16k স্কোয়ার। এরপর আমরা যোগ করে নিচ্ছি, যদি আমরা যোগ করে নিই 25k স্কোয়ার, 25 এর বর্গমূল 5, k স্কোয়ার কে 5k একক। দেখেন আধার পর্যন্ত,
তাতে আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি এবং অতিভুজও পেয়ে গেলাম। এরপর আমি এলএচএসে আসছি। আমাদের দেখাই যে এলএচএস এর প্রশ্ন বাম পক্ষ। দেখে নাও, মুছে নিচ্ছে এটা। ডাউট থাকলে পজ করে নেবে। আমরা এলএচএস শুরু করছি। তাহলে আমরা লম্ব পেয়েছি 3K, ভূমি পেয়েছি 4K, আর অতিভুজ পেলাম 5K একক। রাফেল লেখা রইল আমার বাম পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে 1 মাইনাস √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। আমাদের যে রুটটা দিয়েছে এটা কোনো কাজেরই নয়, এটা বেকারি ভয় খাওয়ানোর জন্য বলতে পারো। এটা তোমার ভাবার দরকার নেই, তুমি বাকিটা সলভ করো। তাহলে যদি আমরা বাকিটা সলভ করি, 1 মাইনাস সাইন থিটার ফর্মুলা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, নিচে 1 প্লাস লম্ব বাই অতিভুজ। এবারে রুটে মান বসাও, 1 মাইনাস লম্ব 3K বাই অতিভুজ 5K, নিচে 1 প্লাস লম্ব বাই অতিভুজ 3K বাই 5K। দেখে নাও, আমি শুধু মান বসিয়েছি জাস্ট। এরপর কাটাকাটি কিছুটা করে নেব। কে যাবে আর এখানেও কে যাবে, সবাই যাবে। তাহলে আমাদের পড়ে রইল, আচ্ছা আমি এই পোর্শনে লিখছি। তাহলে এখানে 1 মাইনাস 3/5 আর নিচে 1 প্লাস 3/5। ঠিক আছে, এরপর একটু লসাগু করে নিচ্ছি। লসাগু 5, উপরে 5 একে 5, 5 থেকে 3 গেল, 5 একে 5, 5 থেকে 3 গেল, 2/5 আর নিচে লসাগু 5, 5 একে 5 আর 3 8, 8/5। এরপর নিচে 2 উপরে চলে আসবে, 2/5 ইন্টু 8/5 উল্টে গেল 5/8। কাটাকাটি করে নিচ্ছি আমরা একটু, 5 5 2 4 8, তাহলে উপরে 1 আছে। তাহলে আমরা যদি এখানে √1/4 পাচ্ছি, দেখে নাও এখানে √1/4, বর্গমূল তুলে দাও, রুট তুলে দাও, 1 এর 1 2 প্লাস মাইনাস 1/2। তাহলে বাম পক্ষ পেলাম 1/2 আর ডান পক্ষে দেখো তুমি 1/2 আছে, তাহলে সমান ডান পক্ষ। প্রমাণিত। ঠিক আছে, আমার মনে হয় না অসুবিধা হবে কোনো। দেখে নাও ভালো করে একবার। চলে আসছে আমরা তারপরে পরের প্রশ্নে। চলে আসছে আমরা প্রশ্নটাতে। অনুভূমিক তলের উপর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। বেলুনের উন্নতি কোণ বিটা হলে প্রমাণ করো যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই সাইন আলফা/2, অথবা অনেক সময় প্রশ্ন এরকম দেয় আর কসেক আলফা/2 ইন্টু সাইন বিটা একক। তো যেটাই বলুক ব্যাপারটা একই। আমরা ছবিটা একটু দেখি প্রথমে। অনুভূমিক তলের উপর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বেলুন আছে। তার মানে কোথাও একটা বেলুন আছে আকাশে, মনে করে উড়ছে। একজন পর্যবেক্ষক মাটির উপর দাঁড়িয়ে সে বেলুনটার দিকে দেখছে। সিচুয়েশনটা এরকম। তাহলে মনে করো আমি ছবিটা যদি আঁকতে যাই, সাপোজ এটা হচ্ছে একটা বেলুন। এখান থেকে এটা বেলুনের কেন্দ্র, আর মাটি থেকে উচ্চতা মনে করছি এটা। আচ্ছা, এখান থেকে প্রশ্নটা মাটি থেকে উচ্চতার আমি একটু আগে টেনে নিলাম ছবিটা আঁকার সুবিধার জন্য। এইটা মনে করো মানুষটা দাঁড়িয়ে আছে। এইখান থেকে বলেছে অনুভূমিক তলের উপর, এখান থেকে বোঝাতে শুরু করে মনে করো এখানে বিন্দুটা যেখানে মানুষ দাঁড়িয়ে আছে। অনুভূমিক তলের উপর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বেলুন, ব্যাসার্ধ আর বটে।
যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষকের চোখে, ভালো করে বুঝো ভাষাটা, গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করছে। বেলুনটা আলফা কোণ উৎপন্ন করছে। এবারে বেলুনটা আলফা কোণ মানে কি, বেলুনটা তো একটা বিন্দু বলছে না এখানে যে ওখান থেকে নিয়ে বেলুনটা মিলিয়ে দিলে এটা আলফা কোণ হয়ে গেল। পুরো বেলুনটা আলফা কোণ উৎপন্ন করছে, বুঝবে সেটা। একটা বিন্দু যদি বলতো এখান থেকে নিয়ে গিয়ে এটা আলফা হয়ে যেত, এইখানে এটা ঠকা পড়া যে বেলুনটা। তার মানে এইখান থেকে তুমি যদি টানতে চাও তো বেলুনের আসলে কোণ এইটা, এইখান থেকে এইটা, আর এইখান থেকে তোমার চলে যাচ্ছে এটা। এই যে কোণটা, এইটা হচ্ছে আলফা, ভালো করে মাথায় রাখবে। তাহলে ভাষাটা দেখে নাও। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় পরে টানতে হয়। এবার ব্যাসার্ধ টানতে পারি। ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এটা যা, সরি এটা তা, এটা ব্যাসার্ধ, এইটা আর, এটা আর, ঠিক আছে না? তাহলে আর আবার চেক করুন, অনুভূমিক তলের উপর আর ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনাকার বেলুন আছে যা গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। বেলুনটা পুরো কোণটা হলো আলফা। এরপর বেলুনের উন্নতি কোণ বিটা হলে, বেলুনের উন্নতি কোণ বিটা, তাহলে বেলুন যেটা তুমি দেখতে পাচ্ছ তার উন্নতি কোণ বিটা। তাহলে এখান থেকে বিটা কোন জায়গাটা তুমি টানবে ভেবে দেখো। তাহলে বেলুনের উন্নতি কোণ হচ্ছে এইখান থেকে কেন্দ্র পর্যন্ত নিয়ে যাও, সেটা হচ্ছে বেলুনের উন্নতি কোণ। এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা হচ্ছে বিটা, ঠিক আছে, বেলুনের উন্নতি কোণ। এরপর তাহলে অনুভূমিক তলে বেলুনের উন্নতি কোণ হচ্ছে বিটা, হয়ে গেল এটা বিটা। বাস, এবারে প্রমাণ করতে বলেছে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা। অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এইটা বা এইটা। একটু নামকরণ হয়ে যাক, মনে করি পর্যবেক্ষকের অবস্থান এই বিন্দুতে, আর এটাকে তাহলে আমি বি দিয়ে দিচ্ছি। বেলুনের একটা দিক সি দিলাম, একটা দিক ডি দিলাম, এটাকে ও নাম দিয়ে দিচ্ছি। বাস, আর তো কোনো নাম বাকি নেই আশা করি না। এবার একটু বিষয়গুলো লিখে নিয়ে যায় কোনটা কি বলে। প্রমাণটা ছোট, বিষয়গুলো শুধু একটু। এখানে এখানে বেলুনের উন্নতি কোণ বলেছে বিটা, অতএব কোণ বি এ ও, কোণ বি এ ও হচ্ছে বিটা, বি এ ও হচ্ছে বিটা। আর কোণ সি এ ডি, সি এ ডি হচ্ছে আলফা, ঠিক আছে। সি এ ডি আলফা, এটার মধ্যে তার সাথে কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। সি এ ডি এই কোণটা আলফা। এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, এইটা ব্যাসার্ধ, তাহলে এইটা যা এটাও তা। তাহলে যদি সেটা হয় তাহলে এই যে কোণটা আলফা তার অর্ধেকটা কত হবে, এইখান থেকে এটা কত হবে, তার অর্ধেক, আলফা বাই 2। কারণ এটা তো সমান দুভাগে ভাগ হবে, যেহেতু এটা তোমার সমান ব্যাসার্ধ তাই সমান ভাগে ভাগ হয়ে আসবে। তাহলে পুরোটা যদি আলফা হয় তাহলে এইখান থেকে এটা অর্ধেক হবে, আলফা বাই 2। তাহলে এই কোণটা আমাদের আলফা বাই 2 হবে। একটু লিখছি, তাহলে যেহেতু সিডি সমান ও আর ডি মিশে যাচ্ছে, কি একটু ঠিক করে লিখি, এটা ডি, তাহলে যেহেতু সিডি সমান ওডি, অতএব কোণ ও এ ডি অর্ধেক হবে আলফা, আলফা বাই 2। এই কোণটা আলফা বাই 2 কেন দরকার পড়ছে এখনই বুঝতে পারবে। অঙ্কটার মধ্যে কিচ্ছু না, একদম সহজ প্রশ্ন বটে, শুধু মানগুলো একটু দেখে নাও। এটা আলফা হলে এটা আলফা বাই 2 হবে, এখান থেকে এটা বিটা বটে, ঠিক আছে না? ব্যাস, আর কিছু না বেশি। এবার আরেকটা জিনিস তুমি দেখো, এখানে
এখানে যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ লক্ষ্য করো এইখানে। এই এই কোণটা আগে দেখো, কোণ এবিডি কত হবে? এবিডি 90 ডিগ্রি, কারণ লম্ব। আর একটা জিনিস তুমি দেখো এখানে, আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র আর এটা মনে করো স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে স্পর্শক এইটা সবসময় কত হয়? 90 ডিগ্রি। কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা কত ডিগ্রি হয়? সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে লক্ষ্য করো, এই বৃত্তের এইটা তো স্পর্শক বটে, আর এইখান থেকে এটা কেন্দ্রগামী ব্যাসার্ধ বটে। তাহলে এই ব্যাসার্ধটা এই স্পর্শকে এই কোণটা 90 ডিগ্রি করবে উৎপন্ন। তাহলে লিখে নিই, এখানে কোণ এ বি ডি 90 ডিগ্রি, আর কোণ এ ডি বি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি করতে হচ্ছে? 90 ডিগ্রি না হলে সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণী না হলে তুমি লম্বভূমি অতিভুজের ফর্মুলায় আসতে, ত্রিকোণমিতিতে আসতে পারবে না, যার জন্য একটু লিখে নিতে হচ্ছে এটা। বাস শুধু মান লিখছে, প্রমাণে দেখো সহজ, প্রমাণে কিচ্ছু না, শুধু মানগুলো লিখতে হচ্ছে একটু, বাস এতটা কাজ হয়ে গেল। এইবারে তুমি চলে এসো এই ত্রিভুজে, ত্রিভুজ এ ডি ও, এই সমকোণী ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ বটে, এটা অতিভুজ। আর এই কোণটা কত? π/2। তাহলে লম্ব কোণটা, যে কোণটার তোমার দরকার তার উল্টো দিকেরটাকে লম্ব ধরতে হয়, তার মানে লম্ব হচ্ছে এটা। তাহলে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এটা লম্ব, এটা অতিভুজ, সাইনের ফর্মুলা। তাহলে চলে আসছে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে, ভাষাটা আর একটু লিখবে দরকার হলে, কোনটা কি বটে না বটে, আমি আর তো লিখলাম না। সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে এর লম্ব বাই অতিভুজ ওডি বাই ও এ, ওডি বাই ও এ সাইন থিটা, থিটাটা কত? এই কোণটা যেটা α/2। এইবারে ওডিটা কত বটে? আর, ওডিটা হচ্ছে আর বাই ও এ সাইন α/2। ঠিক আছে তোরা? এরপর তাহলে শেষে এবারে এই ও এর মানটা একটু বার করে নাও এখান থেকে। ও এ সমান, তাহলে যদি ও এ বার করো তাহলে এটা উঠে যাবে, অল্টারনেটিভ এটা নেমে যাবে। তাহলে আমি এক কাজ করে ডাইরেক্ট করছি, এটাকে উঠাচ্ছি আর এটাকে নামাচ্ছি। তাহলে ও এ সমান আর বাই সাইন α/2। দেখে নাও তুমি, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা উঠবে তার বদলে এটা নামবে, তাহলে আর এর নিচে এটা হলো, বা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটাই পাবে তুমি। আচ্ছা, ওই পেয়ে গেলে। এইবারে শেষ কাজ, এই ত্রিভুজটা চলে এসো, একবার এই ত্রিভুজটা নিয়ে তুমি করেছো, এবারে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজে চলে এসো। এবার সমকোণী ত্রিভুজ এ বি ও, এ বি ও থেকে এখানে তুমি লম্ব বাই অতিভুজ একই ফর্মুলা পুট আপ করবে। লম্ব হলো এটা, অতিভুজ হলো এটা, তাহলে বিও বাই এও বা ও এ, বিও বাই ও এ, এই কোণটা বিটা জানি, তাহলে এটা লম্ব, বিও বাই ও এ সমান সাইন কত কোণ বটে? এটা কোণটা বিটা, এই ত্রিভুজের কোণ হলো বিটা। এবার মানগুলো বিও 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 তো জানো না, বিওটা রেখে দাও, ওইটা তো প্রশ্ন, ওইটাই প্রশ্ন। উচ্চতা, কেন্দ্র থেকে উচ্চতা কত? বিওটা, এটাই আসল বারটা। ওয়ে ওয়ে ওয়ের জায়গাটা বসিয়ে দাও, ওয়ের জায়গায় আমি বসিয়ে দিলাম আর বাই সাইন α/, এটা সমান সাইন বিটা। তাহলে দেখে নাও, বিও রেখেছি আর ওয়ের জায়গায় ওয়ে চলে এসছে আর বাই এটা সমান সাইন বিটা, দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, পুরো জল হয়ে আছে। এইবারে শেষ কাজ, তুমি বিওটাকে বার করো। তাহলে বিওটাকে যদি আমি বার করি তাহলে বিও সমান কত হবে? এটা উড়ে ওদিকে চলে যাবে, অতএব বিও সমান
এটাকে আমি ট্রান্সফার করলে ওইদিকে চলে যাবে, তাহলে সাইন বি ইন্টু এটা যেমন আছে ওইদিকে চলে যাবে আর বাই সাইন আলফা বাই টু। দেখে নাও ট্রান্সফার করলে কি হবে, এটা তো এদিকে নয় এখানে নয় যে উঠবে, এখান থেকে গেলে এইদিকে সোজাই যায় আর বাই সাইন বিটা। এইবারে তুমি চেক করো, এটা একটু সোজা করে দিই হালকা করে, উপর উপরে গুণ হবে, তাহলে আর সাইন বিটা, আর নিচে আছে সাইন আলফা বাই টু, আর সাইন বিটা সাইন আলফা বাই টু, আর সাইন বিটা সাইন আলফা বাই টু। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি আগেও আমার ইউটিউবে আমি আজ 1-1.5 বছর আগে থেকে দিয়ে রেখেছি। তোমরা যারা অসুবিধা হলো তারা আসলে দেখো না, তাই বুঝতে পারো না যে অঙ্কগুলো। এই ধরনের অনেক অঙ্ক আমার এক্সট্রা অঙ্ক করা আছে, যেগুলো তুমি প্লে লিস্টে গেলে দেখতে পাবে। যত রকমের অঙ্ক আছে বর্তমান টেস্ট পেপারে আমি সবগুলোই করে রেখেছি, তোমরা চেক করে দেখবে, প্লে লিস্টে অনেক পুরনো, 2-3 বছর আগে থেকে করা আছে এগুলো। তো যাই হোক, আর সাইন বিটা সমান সাইন আলফা বাই টু, এটা দেখো এটা মিলে গেল এটার সঙ্গে এটা, তাহলে এটা প্রমাণিত, প্রথম প্রমাণিত হয়ে গেল আমাদের, এটাই ছিল। এবারে অনেক সময় এটাকেও বলে যে এটা প্রমাণ করো, তাহলে তুমি দেখো এইখান থেকে এটা তুমি পেয়ে যাবে, চাইলে তুমি চাইলে এইখান থেকে এটা পেয়ে যাবে। যেমন আমি এক লাইনের বাড়তি দেখিয়ে দিই, আবার যদি এটা দেয় তাহলে তুমি এটাকে লিখছো আর সাইন বিটা, আচ্ছা এটা 1 বাই সাইন, উপরে কিছু না মানে 1, নিচে সাইন, 1 বাই সাইন মানে কি কসেক পাই বাই 2, তাহলে দেখো আর সাইন বিটা, আর সাইন বিটা কসেক আলফা বাই 2, কসেক আলফা বাই 2, ওটা উল্টো করা আছে, তাহলে এটাও একটা প্রমাণ বটে যদি এটা দেয় তবে এটা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার আছে। দেখে নাও, চলে আসে আমরা পরে। কত তো সাদামাটা প্রশ্ন বটে, বিশেষ কিছু এর মধ্যে নাই, শুধু দেখতে একটু ভয় খাওয়ার মতো আছে হয়তো। 1 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ, মনে করো এর ব্যাসার্ধ 1 সেমি আর এর ব্যাসার্ধ 6 সেমি, এই দুটোকে গলিয়ে তুমি একটা ফাঁপা গোলক তৈরি করছো, যার চওড়াটা হচ্ছে 1 সেমি। ঠিক আছে, 1 সেমি পুরো ফাঁপা গোলক তৈরি করলে প্রশ্ন হচ্ছে গোলকটির এই যে ফাঁপা গোলকটা এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো এর মধ্যে তুমি একটা জিনিস আগে ঠিক করে নাও যে এটায় যতটা লোহা আছে আর এটায় যতটা লোহা আছে, এর একার মধ্যে ততটা লোহা আছে, তার মানে এই দুটোর মোট আয়তন যা এর একার আয়তন তাই হবে। তাহলে তুমি সবার আগে এই দুটোর আয়তন বার করে যোগ করে দেখে নাও কত হচ্ছে, যেটা এর আয়তন হবে। পরেরটা আমি একটু পরে আসছি, একসঙ্গে গোটা বুঝিয়ে দিলে হয়তো খিচুড়ি হয়ে যাবে, একটু স্টেপ। তাহলে আলাদা আলাদা করে বার করে আয়তন যোগ করো না, একবার ডাইরেক্ট করো। তাহলে ধরি দুটি নিরেট গোলকের R1 হলো এটা ব্যাসার্ধ 1 সেমি, আর দ্বিতীয়টাকে R2 ধরে নিলাম 6 সেমি। এত তাদের মোট আয়তন, দুটো বার করবে যোগ করবে, এত ঝামেলা তো করবে না, একসঙ্গে করে নাও। দুটোর মোট আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব, আলাদা আলাদা যেহেতু তাহলে এটা 1 2, তুমি মান বসাও, 4/3 পাই, এটা হচ্ছে 1 এর কিউব। আচ্ছা কমন নিয়ে নাও একবার এটা, তাহলে এটা 1 কিউব, 4/3 পাই 4/3 পাই একই জিনিস বেরিয়ে গেল, এই দুটো রইল। এটা হলো 1 এর কিউব আর এটা হলো 6 এর কিউব। এক 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 এক, আচ্ছা 6 36, 6 36 সঙ্গে 212 নাকি, 6 6 6 3 3 3 4 19 20 21, সরি 216, 6 6 3 3 3 4 19 20 21 216। তার মানে 4/3 পাই 216 ঘন সেমি। আশা করি এত পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার আছে যে দুটোর মোট আয়তন বার করে যোগ করে নিয়েছি। তার মানে এই যে ফাঁপা চোঙটা দেখতে পাচ্ছ, ফাঁপা গোলকটা দেখতে পাচ্ছ, এর আয়তন নিশ্চয়ই এটাই হবে, এই দুটোর সমান, কারণ একই লোহা আছে। এবারে যদি তোমাকে ফাঁপা গোলকের আয়তন বার করতে বলে তাহলে তুমি কি করবে, তাহলে আমি কি করব, আমি এটার বড় আর কত আর ছোট আর দেখব।
তাহলে লক্ষ্য করো এইখান থেকে এইটা নিশ্চয়ই এর বড় আর এইখান থেকে এইটা হচ্ছে ওর ছোট আর। তো যদি তুমি ছোট আরটাকে স্মল আর ধরে নাও, মনে করো এর অন্তর ব্যাসার্ধটাকে ছোট আর ধরো, তাহলে বড় ব্যাসার্ধটা এখান থেকে এতটা কত হবে, আর এটা কত, এটা 1, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে যদি ছোট ব্যাসার্ধটা ছোট আর হয় তাহলে বড় ব্যাসার্ধটা আর প্লাস 1 হবে। আশা করি বোঝাতে পারলাম কথাটা। এটা আর এখান থেকে এটা চড়াটা বলেছে 1, তার মানে বড় ব্যাসার্ধটা হবে আর প্লাস 1। আগে ওটুকু ঠিক করলাম। তাহলে ফাঁপাগুলোকে অন্তর ব্যাসার্ধ ধরি আর সেমি, অতএব বহি ব্যাসার্ধ কত হবে, আর প্লাস 1 বলেইছে 1 সেমি পুরু, আর প্লাস 1 সেমি। তাহলে ফাঁপা চোঙের আয়তন বার করে আছে আগে থেকে, এত ফাঁপা চোঙের আয়তন ফাঁপা চোঙের আয়তন আগে ওটা লিখে নাও। ফাঁপা চোঙের আয়তন দিতে হবে, নিচে ফর্মুলা পরিমিতির অঙ্ক তোমরা নিশ্চয়ই করে অভ্যস্ত, যে ফাঁপা চোঙের আয়তন তো ওটা এই দুটোর আয়তন জাহির আয়তনতা। তাহলে এই ফাঁপা চোঙটার সরি চোঙ নয় গোলক, ফাঁপা গোলকের আয়তন ওইটাই হবে ঘন সেমি। এবারে ফাঁপা চোঙের আয়তনের নিচে তুমি ফর্মুলা বসাও। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, আর এদিকে যা আছে থাক, ঠিক আছে। এইবারে 4/3 পাই তো দুদিকে থেকে কেটে যাবে, এইখানে তুমি মান বসাও। বড় আর মান আর প্লাস 1 তার কিউ মাইনাস ছোট আর মান ছোট আর, এইখানে আছে 216 और এবার এটা তোমার a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ভাঙতে হবে। অতএব একটু ভুল হয়েছে, এখানে 216 217 হবে, প্রিন্টিং মিস্টেক। 216 217 217 স্লেট পেন্সিল নিয়ে যাবে, 217 হবে, ঠিক আছে। এটা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আর মাইনাস আর কিউব আছে, এটাকে a প্লাস বি তার হোল কিউবে ভাঙলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আর মাইনাস আর কিউব আর সমান 217। এবারে আর কিউব প্লাস মাইনাসটা কেটে গেল দেখো, তাহলে 3r স্কোয়ার হইল এখানে প্লাস 1 1 1 3 1 3 3r প্লাস 1 আর 217 দিকে নিয়ে এলাম সমান 0, 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। আশা করি ঠিক আছে তোরা। এইবারে তুমি 3 কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে আর 3 কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, 3 কমন নিলে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর মাইনাস আর স্কোয়ার প্লাস আর মাইনাস 3 7 থেকে 3 দুগুণে 6 72 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও তোমরা 3 কমন নিয়েছি, আর স্কোয়ার প্লাস আর রইল আর 3 7 তে 21 3 দুগুণে 6, ক্লিয়ার আছে। এইবারে 3 পাঠিয়ে দাও 0 নিচে, 0/3 মানে 0, অতএব আর স্কোয়ার প্লাস আর মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0/3 সমান 0। ভেঙে দাও 8 নং 72 এইটার প্লাস সরি 8 9 72 9r প্লাস এইটার মধ্যসহগ মিডল টার্ম ফ্যাক্টর লেজেমুড়ি ফ্যাক্টর, আশা করি ঠিক আছে। এটা এত দুটো পার্ট করে নাও, আর মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0
আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। অতএব আর সমান -9 প্লাস হলো, আর সমান +8 -8 হলো। তাহলে ঋণাত্মক গ্রাহ্য নয়, ঋণাত্মক কখনো আর ব্যাসার্ধ হতে পারে না, ঋণাত্মক কখনো ব্যাসার্ধ হতে পারে না, লিখেছি আমি এটা। অতএব আর সমান নয়। প্রশ্নটা বলেছে কি, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অতএব সেটা যদি হয় তাহলে উপর অংশটা মুছে নিচ্ছে একটু। বাইরের বক্রতলের ক্ষেত্রফল যদি বলে তাহলে বাইরের ব্যাসার্ধ, তাহলে অতএব ছোট আর যদি ছোট আর যদি 9 সেমি হয়, অতএব বড় আর হচ্ছে r+1, 9+1 10 সেমি। ক্লিয়ার? কারণ এক বেশি ছিলই। অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল বার করে দাও। বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। 4πr² মান বসাও, 4πr²। বাস, কাটাকাটিতে যাবে না, ভাগ করে আমরা ডেসিমেল করে দিচ্ছি। তাহলে গুণ ভাগ জলামতো করে দিই একটু। 4/88, 4/88, পিঠে দুটা গোলা আর তাকে 7 দ্বারা ভাগ করে দাও। 7 একে 7, 1 8, 7 দুগুণে 14, 4 গোলা, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35, 5 গোলা, 7 7 9 50, 1। অতএব 1257 পূর্ণ 1/7 বর্গ সেমি। ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? তাহলে মনে করো যে কেমন বলেছে কথাটা, এইটা মনে করো একটা ঘনক, এই একটা ঘনক, চারদিক সমান ঘনক। এটার ধার বলতে বোঝাচ্ছে এইগুলো ধার, এক কথায় বাহু বলতে পারো, এগুলো সব ধার। 4.2, 4.2, 4.2, 4.2। তাহলে এই যে ধার বিশিষ্ট যে নিরেট ঘনক আছে, এর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে, তাহলে যে শঙ্কুটা পাবে, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তোমাকে যদি কেউ একটা লম্ববৃত্তাকার শঙ্কু করতে বলে, টোপর করতে বলে, তুমি কেমনভাবে কাটবে? আমার মনে হয় সবচেয়ে কম কাঠ নষ্ট হবে এবং সবচেয়ে বড় আকারের শঙ্কু তৈরি হবে। এমন পজিশনটা এরকম হবে যে এই ঘনকটাকে যদি তুমি নিচটাকে আগে গোল করে নাও, এইভাবে নিচে যদি গোল করে নাও আর উপরে ঠিক মিডল পয়েন্টে একটা বিন্দু দিয়ে দিলে, ঠিক আছে? এইবারে এই ধারেরগুলো সব কেটে আস্তে 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 সরু করে নিলে, তাহলে যদি নিচের পোর্শনটাকে গোল করে দাও, গোল করে এগুলো সব কেটে 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 সরিয়ে দাও এবং আস্তে আস্তে সুচালো করতে 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 একদম উপরে একটা বিন্দুতে এসে মিলিত হয়, সেটা মানে বুঝতে পারছো, সব কেটে শঙ্কু হয়ে যায়, তাই সেই আকারটা সব থেকে বড় শঙ্কু হবে। আমি যদি ছবির মাধ্যমে বোঝাতে চাই তাহলে এইরকম হওয়া দরকার। একটা ঘনক, মনে করো এটা ঘনক, এই ঘনক আকৃতি 4.2 ডেসিমি, এটা হচ্ছে 4.2, কারণ ঘনক সব বাহু সমান। সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু তৈরি করবে, তাহলে কি নিচের পোর্শনটা তুমি গোল করে কাটবে, নিচেরটা গোল করে কাটবে এবং তারপর ওপর থেকে সুচালো করে একদম মাথায় বিন্দুতে নিয়ে গিয়ে মিলাবে। এখানে হয়তো ভালো করে বোঝানো যাবে হচ্ছে জিনিসটা।
দেখো না এইটা, তাহলে এই চারদিকটা পুরো কেটে সুচালো করে গোল করে নিয়ে চলে যাবে। বাস এইটা তোমাকে বুঝতে হবে কথাটা। তাহলে যে শঙ্কু পাবে তার আয়তন কত? এই শঙ্কুর আয়তন চাইছে। যদি ভেতরের শঙ্কুর আয়তন তোমাকে বার করতে হয়, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এইচ তোমাকে জানতে হবে। তাহলে তুমি এবারে এই ছবি থেকে শঙ্কুর আর শঙ্কুর এইচ তুমি বার করো, কত হবে? খুব সহজ, খুব সাদামাটা। শঙ্কুর আর শঙ্কুর এইচ কত হবে দেখো না তুমি। যদি এটা লম্ববৃত্ত ঘনক হয়, এটা 4.2, তাহলে যে শঙ্কুটা তৈরি হবে গোল করে কেটে সুচালো করে, তার ভূমিটাও তুমি লক্ষ্য করো, এটা যদি 4.2 হয় তাহলে এইখান থেকে এতটা 4.2। এখন এইখান থেকে এটা যদি 4.2 হয়, এটাও তো 4.2। আর এইটা শঙ্কুটার কি বটে? ব্যাস। শঙ্কুটার ব্যাস, কারণ শঙ্কুর নিচে গোল ভূমি, বৃত্তাকার ভূমি, তার ব্যাস বটে। তার মানে আসলে এইটা, এটা যদি 4.2 হয়, এটাও 2, এটাও 4.2, আর এটা কি বলে? শঙ্কুটার ব্যাস। আশা করি বুঝতে পারছো কথাটা। তাহলে যদি শঙ্কুটার ব্যাস 4.2 হয়, কারণ লক্ষ্য করো বাহু যতটা, এটাও তো ততটা, ব্যাসও ততটা বটে নিশ্চয়ই। এইবারে উচ্চতা কত হবে বলো না? উচ্চতা কত হবে? উচ্চতা যদি তুমি দেখো, এটাও তো 4.2, এটাও যেমন 4.2 ছিল, এটাও 4.2। এইটা যদি তুমি গোল করে কুড়ে একদম সরু করে নিয়ে আসবে উপর পর্যন্ত, কত দূর পর্যন্ত আসবে? এই বিন্দু, এইখানে। তার মানে উচ্চতাটা কত বটে? ওই সেম উচ্চতা এতটাই থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো, উচ্চতা এতটাই থাকবে। তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে উচ্চতাটা কতটা হবে না, এইটা যতটা উচ্চতা ততটা। কারণ তুমি এখান থেকে আশা করে বুঝতে পারছো কথাটা, যে এটাকে যদি গোল করে কেটে সুচালো করে একটা টোপর তৈরি করে দাও, শঙ্কু তৈরি করে দাও, তাহলে তার উচ্চতাটাও কিন্তু এইটাই থাকবে, কারণ এখানে বিন্দুতে মিলিত হবে, সেটা উচ্চতা সেম। তাহলে তুমি এর থেকে কি পেলে? তাহলে আমি এর থেকে পেলাম যে যে শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস কত হবে? ব্যাস সমান, তার ব্যাস সমান কত? ওই ঘনকের ধার। ঘনকের ধারের দৈর্ঘ্য। যে শঙ্কু পাওয়া যাবে তার যে ব্যাস, সেটা ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। ঘনকের ধারের দৈর্ঘ্য নিশ্চয় বুঝতে পারছো। তার মানে যে ব্যাসটা পাবো সেটা ঘনকের ধার কত? 4.2 ডেসিমি। তাহলে সেন্টিমিটার করে নাও, 42 সেমি। মিটার পরে ডেসিমিটার, এক ঘর পেছনে সেন্টিমিটার হয়ে গেল। আর যদি 42 সেমি হয়, ব্যাসার্ধ কত? বাই 2, 21 সেমি হলো। বাস। আর উচ্চতা কত হবে শঙ্কুটার? নিশ্চয়ই এটা যতটা এটা ততটা, মানে 4.2 ডেসিমি বা 42 সেমি। দেখো এইটুকু বোঝাচ্ছে, আর কিছু না। অঙ্কটা এত সহজ অঙ্ক, কিন্তু তুমি যদি একটু বুঝতে না পারো তাহলে তোমার কাছে বাঘ হয়ে যাবে। তাহলে বাস ব্যাসার্ধ হয়ে গেল এর অর্ধেক, আর উচ্চতা তো এর যা এরও তাই হবে, সেম উচ্চতা। এত আয়তন বার করে দাও। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখে নাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর আমরা কি করবো? কাটাকাটি করে নেব। 3 7 21, তাহলে পড়ে হলো 22 ইন্টু 21 ইন্টু 42। দেখে নি কত হচ্ছে তাহলে? 22 কে 42 দ্বারা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 8 4 12 2 হাত হলে 9, আর তাকে 21 দ্বারা 924, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 2 10 শূন্য হাত হলে 10, 4 14 4 হাত হলে 9। আশা করি 1945
0.04 ঘন সেমি হবে, 19404 ঘন সেমি। আর যদি ডেসিমি করতে চাও তাহলে ডেসিমিটার সেন্টিমিটার ভেবে নাও, ডেসিমিটার সেন্টিমিটার ক ঘর আগে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, তাহলে 0.1টা ঘর আগে হবে। কিন্তু যদি ঘন থাকে তাহলে 3 ঘর, যদি বর্গ থাকে 2 ঘর, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে। আমি ওটাও করে নিই, ঘন যদি ডেসিমি করো তাহলে কি হবে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, কিন্তু ঘন আছে মানে কিউব আছে 3 ঘর আগে নিয়ে এসো, তাহলে দশমিক এখানে আছে কোথাও নাই, মানে শেষে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, 19.404 ঘন ডেসিমি। তোমার যেটা ইচ্ছা রাখো, তুমি এটা রাখো আর এটা রাখো, কেউ তো দিব্যি দেয় না যে তোমাকে সেমি করতে হবে বা ডেসিমি করতে হবে। ঠিক আছে। চলে এসছি আমরা 13-3 প্রশ্ন। বলছে ঢাকনা সমেত একটা কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10, 9 আর 7। বাক্সটার ভেতরের ক্ষেত্রফল এত হলে পুরুত্ব কত? আচ্ছা, একটা কাঠের বাক্স, কাঠের বাক্স মনে করো এটা, ভেরি গুড। এরকম বাক্সটা, তো বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ 10, 9 আর 7। মনে করো এটা দৈর্ঘ্য 10, এটা প্রস্থ 9, আর এটা হয়ে গেল উচ্চতা। আচ্ছা, এটা দৈর্ঘ্য মনে করো 10, আর এটা মনে করো প্রস্থ যাচ্ছে ওদিকে 9, আর এটা মনে করো উচ্চতা হচ্ছে 7। ভেরি গুড। এইবারে বাক্সটার ভেতরের সমগ্র তলের ক্ষেত্রফল 262, তাহলে পুরু কত? কাঠটা কতটা পুরু? কাঠটা মনে করো কাঠটা চওড়া, আসলে এইরকম ডিজাইনটা ভঙ্গি কেন করলাম, এই পুরুটা দেখাবার জন্য। এই কাঠটা মনে করো চওড়া, কতটা চওড়া এটা বার করতে বলেছে। আমি ধরে নেব এই চওড়াটা এক্স, মিটার ডেসিমিটার যা আছে সব সেমি 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 সেমি, তাহলে এটা সেমি, তাহলে এটাও এক সেমি, এটাও এক সেমি, এই চওড়াটা এক সেমি, এক সেমি, এক সেমি, সব এক সেমি চওড়া বটে। তাহলে আর ভেতরে তোমাকে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, তো আমি ভেতরের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাই বসাবো, শুধু ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বার করে নিই। তাহলে যদি বাইরের দৈর্ঘ্যটা মনে করো 10 হয়, আর কাঠটা যদি 1 সেমি চওড়া হয়, তাহলে ভেতরের দৈর্ঘ্যটা কত হবে? এরকম অঙ্ক তোমরা আগে করেছো, 8 থেকেই আছে, 8 কেন 7 থেকে আছে। তাহলে যদি পুরোটা এখান থেকে এটা মনে করো যদি দৈর্ঘ্যটা 10 হয়, তাহলে ভেতরের দৈর্ঘ্যটা কত হবে? ওই 10-এর থেকে এক্স আর এক্স বাদ চলে যাবে দুই দিকের থেকে। সিমিলারলি প্রস্থটা মনে করো, এটা যদি প্রস্থ হয় মনে করো 9, তাহলে এখান থেকে এক্স, এখান থেকে এক্স, ভেতরের প্রস্থ এটা, ভেতরের উচ্চতা, যেভাবে তুমি দেখবে আর কি উল্টো হচ্ছে। তো শুরু করি আমরা। আয়ত ঘনাকার বাক্সের, এটা বাইরের বলেছে, বাইরের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 9 সেমি, উচ্চতা 7 সেমি। অতএব ধরি বলেছে কাঠের পুরুত্ব কত? ধরি কাঠটি 1 সেমি পুরু, তাহলে যদি 1 সেমি পুরু হয়, তাহলে ভেতরের দিকের দৈর্ঘ্য কত হবে? 10 থেকে বাদ যাবে
পুরোটা এখান থেকে ধর 10 ছিল, বাদ যাবে এদিকের এক্স এর এক্স, এখান থেকে এটা দূর করে পাচ্ছ, তাহলে বাদ গেল এক্স প্লাস এক্স দুদিকের 10 মাইনাস 2x সেমি। প্রস্থ কত হবে ভেতরের 9 মাইনাস আর উচ্চতা 2x সেমি। ঠিক আছে, আচ্ছা আমরা আগের বোঝানোটা হয়ে গেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবারে তুমি লক্ষ্য করো, বলেছে যে আবদ্ধ বাক্সটা ভেতরের সমগ্রতলের ক্ষেত্রফল, ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রেডি হয়ে গেছে। এবারে ভেতরের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, অতএব ভেতরের সমগ্রতলের ক্ষেত্রফল 262 বর্গ সেমি, 262 বর্গ সেমি। তাহলে পুরুত্ব কত? এবারে সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা তুমি ভেবে নাও। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য, 262। মান বসানো যাক। আচ্ছা, 2টাকে ট্রান্সফার করে দিচ্ছে একবার এদিকে, তাহলে দৈর্ঘ্য 10 মাইনাস 2x ইন্টু প্রস্থ 9 মাইনাস 2x প্লাস প্রস্থ 9 মাইনাস 2x ইন্টু উচ্চতা 7 মাইনাস 2x প্লাস উচ্চতা 7 মাইনাস 2x ইন্টু দৈর্ঘ্য আবার 10 মাইনাস 2x সমান 262। আর এই 2টাকে ট্রান্সফার করে দিচ্ছে নিচে, 2 একে 2, 2 3 6, 2 একে 2। এইবারে তোমাকে গুণ করতে হবে, একবার চেক করে নি ঠিক লিখেছি। লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে গেলে গোটা উত্তরটা শেষ পর্যন্ত ভুল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার গুণ, এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ। গুণের নিয়ম নিশ্চয়ই জানো, 10-এর সঙ্গে এই দুটো গুণ করবে আর মাইনাস 2x এর সঙ্গে এই দুটোর গুণ। তাহলে ডাইরেক্ট করছি, 10-এর সঙ্গে ধরে 9 10 90 মাইনাস 10 দুগুণে 20x, এবারে মাইনাস 2 এর সঙ্গে এটা মাইনাস 9 দুগুণে 18x মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস, এবার 9-এর সঙ্গে এই দুটো মাইনাস 2 এর সঙ্গে এই দুটো, 7 9 63, 9 দুগুণে 18x মাইনাস 7 দুগুণে 14x মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস 7 10 70 মাইনাস 7 দুগুণে 14x মাইনাস 10 দুগুণে 20x মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার সমান 131। এবার একই জিনিসগুলোকে একটু দেখা যাক। 4টা এক্স স্কোয়ার, 4টা এক্স স্কোয়ার, 4টা এক্স স্কোয়ার, 4 4 8 4 12, 12টা এক্স স্কোয়ার। এবারে এক্সগুলো এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সব মাইনাসগুলোকে যোগ করে নিচ্ছি। তাহলে 20 আর 18 38, আর এখানে 18 আর 14, 8 আর 4 12, 2 হাত 1 2 3 32, আর এখানের এই দুটো 20 আর 14 34, আর 2 10 4 14 4 হাত 1 3 4 5 6 7 8 9 10, 8 2 10 4 14 4 হাত 1 3 4 6 10 104, সবই মাইনাস আছে, মাইনাস 104 এক্স। তোমরা করে দেখে নেবে সলভ করে। এবার শুধু সংখ্যাগুলো আসছে, এবারে শুধু সংখ্যা আছে 90 63 70, প্লাস তিনটাই প্লাস 70 63 90, তাহলে 90 63 70, 90 63 70, 3 9 6 15 16 17 18 19 20 21 22, একটু দেখে নি 3
7 6 13, 14 15 16 17 18 19 20 21 22, ঠিকই আছে, 223 প্লাস আছে 223, সব হয়ে গেল, এগুলো ছোট। এবার ওটা কোন চলে এসে গেল -131, ওদিকে 0। বিয়োগ করে নিচ্ছি 1 3 2 দিতে, এটাকে সলভ করে মধ্যসহগ শেষ করে না। যদি তোমার সময় নষ্ট হচ্ছে তুমি এক্সিট করে দিতে পারো, মধ্যসহগ করে না, একটা প্লাস একটা মাইনাস পাবে, বা যদি দুটোই প্লাস পাও তাহলে দেখবে একটা যদি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি হয়ে যায় ওটাকে বাদ দিতে হবে। তাহলে 1 3 2, 1 3 2, 3 একেবারে 9, 9 দিতে হাতে 1 2, বাস 92। আচ্ছা একটু এটা কমন নিয়ে নিই, কমন যেতে পারে, দেখে নিচ্ছি কত কমন যাবে। 12 104 আর 92 থেকে 2 নিচ্ছি, 2 6 12, 2 5 10, 2 2 4, 2 4 8, 2 6 12 আরও যাবে, 2 3 6, 2 26, 2 23 আর যাবে না। তাহলে 2 2 4 কমন যাচ্ছে, 4 কমন এলে পড়ে থাকছে 4 3 12, 4 26 x, 4 23। এটাকে ট্রান্সফার করে দিচ্ছি, ট্রান্সফার করলে নিচে আসবে, আর যে কোনো জিনিস হলে 0 হয়। এবার মধ্যে শুরু করছে মিডল টার্ম ফ্যাক্টর। 23 আর 3 আছে, 26 কত আসবে? 23 যুক্ত 3 হবে, যোগ করলে মাইনাস x, 3x মাইনাস 23 1, 3x মাইনাস 23, 3x মাইনাস 23 একটা, x মাইনাস 1। ঠিক আছে তোরা, এবার তুমি দুটো পার্ট ভাগ করো না আলাদা করে। তাহলে যদি আমরা আলাদা করে নিই তাহলে এতএব 3x মাইনাস 23 সমানও 0 পাবো, x মাইনাস 1 সমান 0 পাবো। এটা যদি সলভ করো 3x সমান 23 বাই 3, আর এটা x সমান হলো 1, দুটোই প্লাস, দুটোই পজিটিভ, প্লাস পজিটিভ হলে দুটোই ধরতে হয়। কিন্তু দেখো 23কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 7 21, 3 6 18, যাই হোক 7.6 আরও আছে, ঠিক আছে, যাই হোক কিছু বটে। তার মানে এটা হচ্ছে 1 সেন্টিমিটার আর এটা হলো 7 সেন্টিমিটার। তুমি একটা জিনিস ভাবো, যে বাক্সটার কথা বলেছে, সেই বাক্সটা, যে বাক্সটার কথা বলেছিল সেই বাক্সটা প্রথমে বুঝিয়েছিলাম ছবিটা। এটা টোটাল কত ছিল? 10 সেমি লম্বা, আর এদিকে 9 সেমি ছিল চওড়া, আর উচ্চতা ছিল 7 সেমি। এর মধ্যে যেটা চওড়াটা, এই চওড়াটা তুমি বার করছো তো 10 সেমি বা এই যে উচ্চতা 7 সেমি, এতে কাট যেটা থাকবে চওড়া, সেটা কি 7 সেমির থেকে বেশি চওড়া হতে পারে? হতে পারে না, যুক্তিকতার খাতিরে হতে পারে না। কারণ উচ্চতাটাই তো 7 সেমি, কাঠটা যদি 7 সেমি চওড়া হয় তাহলে বাক্সটা কি করে তৈরি হবে, ঠিক আছে না? তাহলে এটা যুক্তিকতার খাতিরে হতে পারে না, তাহলে 1টাই হবে। তাহলে এতে যুক্তিকতার খাতিরে বাক্সের বেধ x নট ইজ ইকুয়াল টু 23/3 সেমি, এতে বেধ হবে 1 সেমি। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই রাখলাম, নেক্সট ভিডিও পরের দিন যাব। থ্যাংক ইউ, গুড ডে।